শিক্ষার্থীবৃন্দ, আমাদের সুবর্ণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা সাইন দীপা। আজকে আমি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটু কথা বলতে চাচ্ছি। প্রথম কথা, তোমরা করোনা ভাইরাসের এই বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থাতে তোমরা কি করবে, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জীবনযাপন অতিবাহিত করবে। তার সাথে সাথে ডেঙ্গু মশার যে কর্মস্থানগুলো বিস্তার বংশ বিস্তার করে সেই ক্রিয়াগুলোকে কী করবা, তোমরা ধ্বংস করে ফেলবে। তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে খবর চলে এসেছে যে 12 তারিখ থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে এবং তোমাদের ক্লাস নিবে। তোমরা সশরীরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্লাস করতে পারবে। সেটার ক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, সামনে রেখে ক্লাসে অবস্থান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে তারপর তোমাদের ক্লাসটা করতে হবে। কতটুকু বলে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের ভূগোলের ক্লাস নিব, কিন্তু তোমরা জানো যে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরও ভূগোল আছে। তার সাথে সাথে 2021 সালে যে এসএসসি পরীক্ষার্থী ছিলে বা আছো, তাদেরকেও আমি বলতেছি তোমাদের এই অষ্টম অধ্যায় নগর বসতি এবং গ্রাম বসতির উপরে তোমাদের আজকে বা তোমরা যে অ্যাসাইনমেন্টটা পাবে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা এই বসতি ভূগোলের উপরে এসেছে। তাহলে তোমরা একটু কষ্ট করে আমার আগের ক্লাসটি এবং আজকের ক্লাসটি একটু দেখবে, তাহলে তোমাদের বর্তমানে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা তোমাদের অ্যান্সার করতে খুব সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি মানব বসতির গ্রামীণ বসতির যে বিষয়গুলো ছিল সেটা তোমাদের কাছে উপস্থাপন করেছি। আজকে আমি গ্রামীণ ও নগর বসতি ভাগ করেছিলাম মানব বসতির মধ্যে নগরায়ন এবং নগর বসতি নিয়ে আলোচনা করব। নগরায়নটা কি বা কিভাবে হয় সেটা আমার ইতিমধ্যে বলা হয়ে গিয়েছিল। আজকে তাহলে প্রথমে কি দিয়ে শুরু করতে পারি, নগরের শ্রেণী বিভাগ। তাহলে নগরের শ্রেণী বিভাগটা তোমরা যে যেখানেই আসো, নগর বলতেই তোমরা কি বুঝে নিবে, আমরা নদীর এপার থেকে ওপারে যাওয়ার পর সেই নয়াবাজার থেকে শুরু করে গুলিস্তান বলো, শাহবাগ বলো, উত্তরা বলো বা যে কোনো জায়গায় এই যে এরিয়াগুলো কি পরিবেশ, তাহলে তোমরা একটু লক্ষ্য করলে বুঝে নিবে যে নগরের অবস্থাটা কি ধরনের হতে পারে। তারপর আমরা চলো পড়াতে চলে যাই। নগরে নগর গড়ে ওঠে, সেই নগরটাও গড়ে ওঠার বিভিন্ন শ্রেণীতে রয়েছে। সেই শ্রেণীটা একটু দেখে নেই। আমি তোমাদেরকে বোর্ডে নগরের শ্রেণী বিভাগ লিখে দিচ্ছি, তোমরা সেটা খাতায় নোট করে নিবে এবং আমি যখন পড়াবো সেটা মনোযোগ দিয়ে শুনবে। পয়েন্টগুলো তোমরা মুখস্থ করবে আর বিষয়গুলো তোমরা কি করবে, রিডিং পড়বে, নিজেদের মতো ভাববে, তাহলে তোমাদের অ্যান্সারটা খুব সুন্দর হবে। তাহলে প্রথমে আমরা কি আসবে, নগরের শ্রেণী বিভাগ। তো তোমরা সবাই খাতার কলম বের করে আমার সাথে সাথে লিখে নাও, নগরের শ্রেণী বিভাগ। এখন আমরা এটা লিখলাম। প্রথম ধাপটা আছে, আমি একটা করে পয়েন্ট লিখবো এবং একটি করে বুঝিয়ে দিব। সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক। এখন আমি নগরটা প্রথমটা লিখবো, তোমরা বাকিগুলো আমি কি করে দিয়ে যাব, ডট ডট দিয়ে যাব, ভিত্তিক নগর। আচ্ছা, দ্বিতীয়টা আসবে প্রশাসনিক নগর। প্রশাসনিক নগর। শিল্পভিত্তিক নগর। শিল্পভিত্তিক নগর। বাণিজ্যিক ভিত্তিক নগর। সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর।
ক্রিয়াকলা ভিত্তিক নগর। এরপর আরেকটি আছে, আমি এখানে স্বাস্থ্য নিবাস ও বিনোদনের কেন্দ্র। স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্র, বিনোদন কেন্দ্র ভিত্তিক নগর, কেন্দ্র ভিত্তিক নগর। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যে পয়েন্টগুলো লিখেছি সেটা গত ক্লাসে আমি হালকা ধারণা দিয়েছিলাম যাতে তোমরা মনে রাখতে পারো এবং আজকের ক্লাসে তোমরা খুব সহজে বুঝে নিতে পারো। প্রথম বিষয়টি ছিল সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। এখন তোমরা যদি কখনো তোমাদের রিলেটিভ বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে কোনো কি বলে সামরিক কি, যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে কিংবা শিক্ষার জন্য যুদ্ধ পরিচালনার যে বিষয়গুলো আছে সেই সাথে যারা জড়িত থাকে তাদেরকে বলা হয় সামরিক বাহিনী। সেই সামরিক বাহিনীদের কি করতে হয়, যারা কাজ করে তাদেরকে একটি এরিয়াতে থাকতে দেওয়া হয়, যেটাকে বলা হয় কোয়ার্টার। যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এদের প্রত্যেকটা একটি যেমন থাকে যে কোয়ার্টার থাকে বা অফিস থাকে, তারা সেখানে করে, তারা ওখানে যে অনুশীলন করে বা তাদের জিনিসপত্রগুলো যেখানে মজুদ আছে ওই এরিয়া ভিত্তিক তাদের নিরাপত্তা বেষ্টনীকে কেন্দ্র করে তাদের আবাসিক গড়ে তোলা হয়। এটা হচ্ছে তোমার সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। এদের যে নগরটা গড়ে ওঠে তাদের সব কিছুই কি সিস্টেম মতো হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি নিখুঁতভাবে তারা গড়ে তুলে, যেখানে গেলে কি হয় আমাদের অনেক মনে হয় যে এটা আমরা স্বর্গে আছি, কিন্তু না। এই আমাদের বাংলাদেশে দেখো, যদি তুমি কোনো সেনাবাহিনীর কোয়ার্টারে যাও বা কোনো এই সামরিক বাহিনীদের কোয়ার্টারে যেয়ে দেখো, দেখবে এত পরিচ্ছন্ন মনে হবে না যে আমরা আমাদের দেশে অবস্থান করছি। কিন্তু আবার তোমরা কি করো, কোনো বস্তি এলাকায় বা এই যে গুলিস্তান, নয়াবাজার, পুরনো ঢাকার এরিয়াতে যখন মনে হবে কোথায় আমরা এসে পড়েছি। একই দেশে একই নগরে কি করা হচ্ছে, অবস্থানের ভিত্তিতে এবং কর্ম পরিচালনার ভিত্তিতে আমাদের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা একটু এখান থেকে ধারণা পেয়ে গেলাম। তারপর আমরা একটু বইয়ের থেকে দেখি প্রতিরক্ষা মানে আমি আমাকে নিজেকে রক্ষা করতে, আমার দেশকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে সামরিক ও নৌঘাঁটি দুর্গ গড়ে ওঠে। এই সকল স্থানকে আশ্রয় করে কালক্রমে নগর বিকাশ লাভ করে, যেমন সাভার ক্যান্টনমেন্ট, তাই না? যদি কখনো তোমরা যেয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে সেই ক্যান্টনমেন্ট এরিয়াগুলো কেমন হয়ে থাকে। স্কটল্যান্ডের এডিনবরা, ফ্রান্সের লাহাবার, রাশিয়ার পিটার্সবার্গ, স্পেনের জিব্রাল্টার, ভারতের আগ্রা। এখন এগুলো আমাদের বইয়ে আছে, কিন্তু আমরা বইয়ের চিন্তা পড়বো, কিন্তু আমাদের দেশে এটা যাওয়া সম্ভব, সেটা থেকে আমরা একটু খেয়াল করব। এরপর আসছে আমার প্রশাসনিক নগর। প্রশাসনিক নগর, আমি প্রশাসনিক বলেছিলাম দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত আছে। প্রশাসনিক মানে হচ্ছে শাসন করা, প্রশাসনিক যারা থাকবে যারা দেশটাকে পরিচালনা করছে, শাসন করছে, যেমন মন্ত্রী, চেয়ারম্যান। তোমরা কি জানো যে নিজস্ব এলাকা থেকে যে প্রতিনিধি নির্বাচিত হয়, চেয়ারম্যান কিংবা উপজেলা চেয়ারম্যান বা মন্ত্রী বা সংসদ সদস্য, এদেরকেও কোয়ার্টার দেওয়া হয়। তারা সব সদস্যরা কি করে, এক একটি স্থানে কোয়ার্টারে বসবাস করে। অর্থাৎ প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হলো কোথায়, নগর। আমরা শুনি কোনো একটা আন্দোলন হবে পল্টনে শাহবাগ মোড়, তোমরা এটা নিশ্চয়ই বুঝে গিয়েছো। তাহলে এই যে দুইটা স্পেস, এটা কোথায় অবস্থিত, এটা আমাদের ঢাকা মহানগরে অবস্থিত। অর্থাৎ তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কোথায় পরিচালিত হচ্ছে, নগরকে কেন্দ্র করে। সাধারণত কোনো কেন্দ্রীয় শহরকে রাজধানীর রূপ দেওয়া হয় এবং সেখানে পৌর বসতির প্রসার ঘটে। বাংলাদেশের ঢাকা, ভারতের নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা প্রভৃতি প্রশাসনিক নগর গড়ে ওঠে। অর্থাৎ এই যে প্রশাসন কাজ পরিচালনা, আরেকটা জিনিস লক্ষ্য করবে, আমাদের সংসদ সদস্যদের কোয়ার্টারগুলো কোথায় অবস্থিত, তোমরা কি বলতে পারো? হ্যাঁ,
আমাদের যে জাতীয় সংসদ ভবন যেখানে অবস্থিত তার আশেপাশে এরিয়া জুড়ে এই সংসদ সদস্যদের কোয়ার্টারগুলো স্থাপন করা হয়েছে। এটা কেন? এখান থেকে তারা খুব সহজেই সংসদে তাদের কার্যক্রমগুলো পরিচালিত করতে পারেন। শিল্পভিত্তিক নগর। এখন শিল্পভিত্তিক মানে কি? শিল্প কারখানা। আমি বলেছিলাম যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলোকে প্রক্রিয়াজাত করে তাকে রূপ পরিবর্তন করার যে প্রক্রিয়াটা সেটাকে কি বলা হচ্ছে? শিল্পের মাধ্যমে করা হচ্ছে। সেই শিল্পকে কেন্দ্র করে যে নগরগুলো গড়ে উঠেছে সেটাকে বলা হচ্ছে শিল্পভিত্তিক নগর। তাহলে তোমরা এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে সহজে বুঝে যাবে। আমি এটাও বলেছিলাম যে আমাদের বাড়ির আশেপাশে নয়, একটু কাছেই কি আছে? গার্মেন্টস শিল্প, তাই না? এখানে দেখো যে গার্মেন্টসে যারা কাজ করছে, প্রথমত মালিক অর্থাৎ যার ওই দোকান বা গার্মেন্টসটি সে অবস্থান করছে একটি জায়গায়, এবং ওই গার্মেন্টসে বা ওই কারখানায় যারা কাজ করছে ওই কারখানার আশেপাশে যাতে তাদের যাতায়াত সুবিধা এবং অবস্থানের সুবিধার ভিত্তিতে আশেপাশে তারা বসবাস গড়ে তুলছে। আবার দেখো নারায়ণগঞ্জের দিকে পাটকল বেশি হওয়ার কারণে ওখানে পাটকে কেন্দ্র করে কি হয়েছিল? নগর গড়ে উঠেছিল, তাই না? এরপর চা শিল্পকে কেন্দ্র করে এক ধরনের নগর মানে গড়ে উঠেছে। তো এরকম বিভিন্ন শিল্প কারখানার উপর ভিত্তি করে নগরের প্রসার ঘটে। বাণিজ্য ভিত্তিক নগর। বাণিজ্যিক ভিত্তিক নগরটা আসবে, বাণিজ্য মানেই তো বুঝেছো যে এক দেশ থেকে আরেক দেশে কি করে হচ্ছে, আমার এলাকায় বা আমার দেশে যে পণ্যটা আছে সেটা যদি আমার মধ্যে রেখে দেয় বা আমার দেশের মধ্যে রেখে দেয়, আমার চাহিদার পরবর্তী যতটুকু থেকে যায় ততটুকু কি হবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার দেশে কি সব কিছু পরিপূর্ণভাবে আছে? না, আমাকেও কি করতে হয়? যে জিনিসটা আমার নেই সেটা অন্য দেশ থেকে নিয়ে আসতে হয়। আর অন্য দেশে যে জিনিসটা নেই হয়তো আমার দেশে প্রচুর পরিমাণে আছে, সেটা কি করতেছি? আমি দিচ্ছি, রপ্তানি করছি, আমদানি করছি। এই যে রপ্তানি আর আমদানি যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে বাণিজ্য। এখন খেয়াল করো ক্ষুদ্র কেন্দ্র এগুলা বলেছি। তো মহাদেশীয় স্থলপথ সাধারণত নৌপথ, সড়কপথ, আকাশপথ, তিনটা পথকে কেন্দ্র করে আমার কি করে হচ্ছে? বাণিজ্যটা গড়ে উঠেছে। সবচেয়ে সহজ হচ্ছে কি? নৌপথে, কিন্তু সবচেয়ে দ্রুত সময়ে বাণিজ্যটা করা সহজ হচ্ছে আকাশপথে, কিন্তু সেটা কি হচ্ছে? ব্যয়বহুল। এখন ধরো আমরা এয়ারপোর্টে অর্থাৎ বিমান পথে যাব, তখন কি করব? এয়ারপোর্টের ভিত্তিতে যারা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে ওখানে নগর গড়ে ওঠে। সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। এখন সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক আমি তোমাদেরকে দুইটা আমাদের জাতীয় কি বলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্য বলো, আমাদের ইতিহাস বলো, দুইটার কথা বলে তোমরা একদম বুঝবে কোথায় এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে। তারিখে বৈশাখ মাসের ১ তারিখে, কিন্তু সেটা ইংরেজি কোথায়? এপ্রিল ১৪। আমাদের পয়লা বৈশাখ উদযাপন করি সাদা শাড়ি বা পাঞ্জাবি লাল পরি, ইলিশ খাই, কিন্তু একটা টার্গেট থাকে মানুষের যে যত যাই কিছু করি একটা জায়গায় যাওয়ার। কোথায় বলো তো? রমনার বটমূলে, তাই না? তাহলে ওই সাংস্কৃতিক গড়ে উঠেছে রমনাতে। এরপর আমরা যদি বলি ২১শে ফেব্রুয়ারি আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা যার যার বাড়ির কাছে শহীদ মিনারে আমরা ফুল দিই, কিন্তু এটা কোথায় অবস্থিত? সেই রমনার পাশে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে মেডিকেল কলেজের সামনে মূল শহীদ মিনারটি অবস্থিত। তাহলে আমরা ২১শে ফেব্রুয়ারি বলতে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কোথায়? ঢাকা মেডিকেল কলেজের সামনে যে শহীদ মিনারটি আছে সেটা আমাদের সংস্কৃতিতে চলে আসবে। এছাড়া সংস্কৃতির জায়গাটা হচ্ছে আমার চারুকলা, ওখানে তোমার সংস্কৃতির কার্যক্রমগুলো অনুশীলন করা হয়। তখন দেখা যায় এই সংস্কৃতি এলাকাটা জুড়ে অবস্থান গড়ে ওঠে। এছাড়াও স্বাস্থ্য নিবাসে কি আসবে? কর্মক্লান্ত মানুষ ক্লান্তি দূর ও অবসর বিনোদনের জন্য সাধারণত শহর বা নগরের কোলাহলের বাইরে সমুদ্র সৈকত, শৈলনিবাস, স্বাস্থ্য প্রমোদ কেন্দ্র গড়ে ওঠে। আমি এভাবে না বলে যে আমরা একটু কি করি, অনেক দিন বোরিং হয়ে যায় বা একটু আনন্দের জন্য কোথায় চলে যাচ্ছি? কক্সবাজার যাচ্ছে। এটা কেন? সমুদ্র সৈকতের জন্য। যদি সিলেটে যেতে চাই তাহলে ওখানে কি পাহাড়, ঝর্ণা এগুলো দেখার জন্য। অথবা আমরা কি করি, আমাদের আশেপাশে যেখানে একটু প্রাকৃতিক পরিবেশের
সৌন্দর্যটা বেশি দেখা যায় সেখানে আমরা যাচ্ছি কেন আমাদের বিনোদনের জন্য। এখন আমি তোমাদেরকে বলি যে আমরা হয়তো অনেকের কক্সবাজার যাওয়ার সামর্থ্য নেই, সিলেটে যাওয়ার সামর্থ্য নেই, তাই না? কিন্তু আমরা যদি একটু পদ্মার পাড়ে যাই তাহলে কি আমরা একটু ঘুরে আসতে পারি না, একটু বিনোদন হয় না? এখন বলবা যে ম্যাডাম এখানে কেন মানে নগর গড়ে ওঠে, এটা তো বুঝতে পারলাম না, আমরা গাড়ি দিয়ে যাবো, গাড়ি দিয়ে চলে আসবো, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা কি করছি, খাওয়া দাওয়া করছি। তোমরা দেখবে ওই পদ্মার পাড় জুড়ে অনেক লোক এখানে কিরা করছে, ইলিশ ভাজা তৈরি করছে, কারণ কি পদ্মার ইলিশ বিখ্যাত, তাই না? এই যে যে লোকগুলা এই জীবিকার সাথে জড়িত তারা কি করছে, ওখানে অবস্থান করছে। এভাবে আমাদের নগরে বিস্তারটা ঘটেছে। এখন আমরা চলে আসি নগরের প্রভাব। নগরের প্রভাবটা আমরা এখানে আমি লিখে বলছি, তোমরা বই থেকে দেখবে বলে বলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জনসংখ্যার আকার ও ঘনত্ব। সাধারণত যখন দেখবা যে একটি নগরের স্বাভাবিক জনসংখ্যা মানে নগর হতে হলে কি করতে হবে, 5,000 জনসংখ্যা হতে হবে প্রতি বর্গ কিলোমিটারে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার 5,000 স্বীকৃতি লাভের জন্য কমপক্ষে 5,000 জনসংখ্যা হতে হবে এবং প্রতি বর্গ কিলোমিটার 1500 জনের বসবাস থাকতে হবে। শহরের জন্ম মৃত্যুর বৃদ্ধির হার গ্রামের মতো উচ্চ নয়, অর্থাৎ গ্রামে যেভাবে বেশি জন্মগ্রহণ করছে বেশি মারা যাচ্ছে, শহরে কি হচ্ছে সেভাবে জন্মও বেশি বাড়ছে না, মৃত্যুও বেশি বাড়ছে না। কেন বলতে পারো? তাদের কাছে আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে এবং তারা যারা নগরে বসবাস করে তারা প্রত্যেকে স্বামী স্ত্রী দুজনে কি করছে, নানা কাজে জড়িত, তারা একটু শিক্ষিত থাকে এবং সচেতন থাকে। এর কারণে কি হয়, গ্রামের তুলনায় শহরের জনসংখ্যা বৃদ্ধির হারটাও কম, মৃত্যুর হারটাও কম। বসতবাড়ির ধরন। শহরে কোন ধরনের বা নগরে কোন ধরনের বসতবাড়িগুলো গড়ে ওঠে? সাধারণত তোমার বিল্ডিং গড়ে ওঠে, আর এখানে কি থাকে, অনেক প্রশস্ত মানে চওড়া রাজপথ থাকে, পার্ক থাকে, কৃত্রিম লেক থাকে। এরপর প্রয়োজনীয় সামগ্রী যেমন বিদ্যুৎ ও পানি সরবরাহ পাওয়া যায়। সস্তা ও সহজ পরিবহন ব্যবস্থা শহরের অন্যতম প্রধান আকর্ষণ। এখন এই জিনিসটা একটু বোঝানো, সহজ ও সস্তা। আমরা গ্রামে চলে গেলে দেখা যায় কি ওখানে অনেক এলাকায় আছে বাস চলাচল করে না, কিসে যেতে হয়, ভ্যান রিক্সা এগুলোতে যেতে হয়। এখন একটা রিক্সা কি করবো, আমি এখান থেকে কালীগঞ্জ বাজার যদি যাই অথবা নয়া বাজার যাই, রিক্সা ভাড়া আমার কাছ থেকে কত নিবে, কমপক্ষে 70 থেকে 100 টাকা, তাই না? কিন্তু যদি আমি এখান থেকে ধরো 10 টাকা দিয়ে সিএনজিতে উঠে চৌরাস্তায় নামি 10 টাকা, আর যদি বাসে উঠে যাই তাহলে নয়াবাজার নামতে কত লাগবে, 10 টাকা 20 টাকা। কিন্তু 20 টাকা কি তুমি এখান থেকে রিক্সাতে যেতে পারবার না। তাহলে আমাদের নগরগুলোতে কি আছে, সহজ এবং সস্তা যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এরপর আমরা আসবো পরিবার। পরিবার হলো মানুষের সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান। এখন তোমরা প্রত্যেকের পরিবারের দিকে লক্ষ্য করো, এখানে কে আছে, তুমি আছো, তোমার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, তাই না? আর তোমার ভাই যদি বিয়ে করে থাকে এরকম মানে ক্ষুদ্র মানে কি বলে ছোট পরিবার যেটাকে বলে। কিন্তু গ্রামে কি করা হয় দেখো, দাদা দাদি মা বাবা তোমার পরিবার চাচা চাচি একটা বাড়িতে সবাই মিলেমিশে, যেটাকে বলা হয় যৌথ পরিবার। তাহলে শহরের পরিবারগুলো বা নগরের পরিবারগুলো কোন ধরনের হয়, একক বা ক্ষুদ্র পরিবার। চালচলন, নগরের চালচলন কেমন? এখন তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি কি করছো, টেলিভিশন দেখছো অথবা মোবাইল দেখছো, তাই না? ইন্টারনেটে দেখছো কি ইন্ডিয়ার কোনো একটা তোমার আইডল সে যে পোশাকটা পরছে বা যে চালচলনটা করছে সেটা তুমি অনুসরণ করছো, অর্থাৎ আধুনিকতাকে তুমি বেশি গ্রহণ করছো। গ্রামে কি এই ধরনের আধুনিকতা পৌঁছেছে? হ্যাঁ পৌঁছেছে, কিন্তু নগরের মানুষ যেভাবে আধুনিকতাটাকে বা বেশি কাজে লাগাচ্ছে বা গ্রহণ করছে, গ্রামে সেরকম হচ্ছে না। খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ। এখন আমি আমার কথা বলি, তুমি তোমার কথা বলো। সকালবেলা আমরা কি করি, গ্যাস থাকে না, যেটা আমাদের আরো বেশি বড় সমস্যা, বা কিনে নিয়ে এসে বা পাউরুটি কিনে নিয়ে এসে খেয়ে নিচ্ছি, তাই না? গ্রামে কি করছে, হয়তো আগের দিনের রেখে দেওয়া ভাতটা কি করছে, রেখে দিচ্ছে, সেটা সকালে খাচ্ছে, অথবা সকালবেলা তারা কি করছে, রুটি বানিয়ে খাচ্ছে। আমরা কি করছি, অনেক সময় ঘর থেকে না খেয়ে বের হয়ে যাচ্ছি, রাস্তায় বা দোকান থেকে ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে নিচ্ছি। তাহলে আমাদের খাদ্যাভ্যাসগুলো কোনগুলো বুঝতে পারছো? এরপর গ্রামে দেখা যাবে কি পিঠা বানানোর একটা উৎসব হয়, আর আমরা কি করছি, রেডিমেড পিঠা কিনে এনে খেয়ে নিচ্ছি, তাই না? আর পোশাক পরিচ্ছদ আমি বলছি হাল ফ্যাশনের সাথে তারা পাল্লার দিয়ে তারা পোশাক পরিচ্ছদকে ব্যবহার করছে। আজকে এই ড্রেস, কালকে আবার আরেকটা নতুন আসছে, সেটার মধ্যে তারা
হয়ে পড়ছে। এরপর হচ্ছে অর্থনীতি। নগর বসতিতে কি করছে, ভিন্ন ভিন্ন ধরনের অর্থনীতির সাথে জড়িত রয়েছে, যেমন কেউ শিল্পকর্ম, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ শিক্ষা, কেউ প্রশাসন, কেউ সেবা পেশায় নিয়োজিত থাকে। এখন সেবা পেশা মানে কি, শুধু কি ডাক্তাররা সেবা করে না, দিনমজুর যারা তারা আমাদের কি করছে, মজুর করে আমাদের সেবা দিয়ে ছাড়াচ্ছে। সেবা সুবিধা, সেবা সুবিধা আমরা দেখি কি তোমার বাড়ির বিদ্যুৎটা মানে লাইনগুলো কে সরবরাহ করে দিচ্ছে, বিদ্যুৎ অফিস থেকে লোকজন এসে কিন্তু তোমার সমস্ত কাজ করে দিচ্ছে। গ্যাস, পানীয়, পয় প্রণালী, রাস্তাঘাট ইত্যাদিও কি করছে, সুবিধা পাচ্ছে নগর ভূগোলে। এরপর শিক্ষা ও চিকিৎসা। নগর কেন্দ্রিক ভিত্তি করে উন্নত বা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা কেন্দ্রগুলো গড়ে ওঠে। বিনোদন ব্যবস্থা, নগরে মূলত সিনেমা, থিয়েটার, খেলাধুলা প্রভৃতি বিনোদনমূলক কার্যকলাপ নগর জীবনকে মানুষকে প্রভাবিত করে। অপরাধ বৃদ্ধি, গ্রামের তুলনায় নগরে অপরাধ বৃদ্ধির প্রবণতাটা কি একটু বেশি। এখানে চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা ও মারামারি ইত্যাদি হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি কি হয় নগরে জানো, প্রতারণা, ছিনতাই। ঠিক আছে, এরপর আসছে কি রাজনৈতিক ও সামাজিক সংগঠন। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি ও কর্মকাণ্ড শহর থেকে পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে নগর সম্পর্কে পড়লাম, নগর সম্পর্কে পড়ার পরে আমরা আরেকটু জেনে নিব, পরিকল্পিত নগর হলে আমাদের জীবনযাত্রার জন্য ভালো, কিন্তু যদি নগরটা অপরিকল্পিতভাবে হয়, আমি যেটা বলেছি যে পুরনো ঢাকার দিকে লক্ষ্য করলে কি মনে হবে, মনে হয় কোথায় এসে পড়ছে, একদম অসহ্য জীবন, তাই না? কিন্তু এটা কেন হয়েছে, অপরিকল্পিতভাবে নগরায়নের কারণে। যদি পরিকল্পনা অনুযায়ী নগরায়নটা হতো তাহলে আমাদের কাছে এটা অসহ্যনীয় হতো না। এখন বলো তো যে অসহ্যনীয়টা কেন হচ্ছে? এক নম্বর হচ্ছে যানজট, দুই নম্বর হচ্ছে পরিবেশটা নোংরা, এখানে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখছে এবং কি করছে, যানজট লেগে রাখছে। তাহলে যানজটটা যদি মানে না করতে হয় তাহলে কি হতে হবে, সড়ক ব্যবস্থাটা সুন্দরভাবে যদি পরিকল্পনা করা হতো তাহলে এই যানজটটা হতো না। এবং যদি ডাস্টবিনের ব্যবহার এবং ময়লা আবর্জনা যদি পরিকল্পিতভাবে ফেলার ব্যবস্থা করা হতো তাহলে কি আমাদের এই পুরনো ঢাকার পরিবেশটা নোংরা হতো? হতো না। তাহলে আমরা একটু দেখে নিই অপরিকল্পিত নগরায়নের কী কী সমস্যা হতে পারে। এক নাম্বার, আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি, তারপর আমি বলছি, যেমন পয় নিষ্কাশনের সংকট, কৃষি জমি কমে যাওয়া, খাবার পানির উপযুক্ত পরিমাণ না থাকা, বজ্র অপসারণ যেটা আমি বলছি, নোংরা আবর্জনা, পরিবহন ও যানজট সংকট যেটা বলেছি আমি যানজট, বাসস্থানের অভাব, বস্তির সৃষ্টি, পানি, বায়ু, মাটি ও শব্দ দূষণ, খোলা জায়গা ও বিনোদন ব্যবস্থার অভাব। এরপর আমরা চলে আসি ঢাকা মহানগরীতে। দেখো এত জনবসিত হওয়ার কারণে এই জিনিসগুলো একটু তোমরা লক্ষ্য করো, এটা থেকে তোমাদের নৈতিক অথবা সৃজনশীলের ক উত্তরটা ম্যাক্সিমাম টাইম চলে আসে। তাহলে একটু লক্ষ্য করো, বাংলাদেশের জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত? 0.05 একর। এই জিনিসটা একটু মনে রাখবে। শহরগুলো সাধারণত ভালো উর্বরা শক্তি জমির উপর গড়ে ওঠে এবং ক্রমে কৃষি জমি অধিগ্রহণ করে। এটা থেকে আরেকটা দেখো, এক একটি শহরে প্রতিদিন, এই লাইনটাও তোমরা একটু নলেজে রাখবে, এক একটি শহরে প্রতিদিন 1,37,36,263 গ্যালন পানি প্রয়োজন। তাহলে শহরে প্রতিদিন কত গ্যালন পানি প্রয়োজন মাথায় রেখো। একমাত্র ঢাকা মহানগরীতে বর্তমানে প্রতিদিন 28.5 কোটি গ্যালন পানি প্রয়োজন। অর্থাৎ আমাদের ঢাকা মহানগরীতে কত কোটি? 28.5 কোটি গ্যালন। তাহলে ওয়াসা কর্তৃক সরবরাহের ক্ষমতা কত? দেখো আমাদের প্রয়োজন 28.5 কোটি, কিন্তু ঢাকা ওয়াসা আমাদেরকে সেটা সরবরাহ দিচ্ছে মাত্র 18 কোটি গ্যালন। তাহলে ঘাটতি থেকে যায় কত? 10.5 কোটি গ্যালন। আচ্ছা, এরপর আমরা দেখব বিশ্ব সংস্থার হিসাব অনুযায়ী বিভিন্ন কাজের জন্য একজন মানুষের গড়ে কত গ্যালন পানি প্রয়োজন? একজন মানুষের গড়ে দৈনিক 7 গ্যালন পানি প্রয়োজন। এরপর আসো আমাদের এই পানিগুলো কোত্থেকে আসে একটু খেয়াল করো। ঢাকা ওয়াসা বুড়িগঙ্গা নদীর পানি চাঁদনীঘাট থেকে আহরণ করে পরিশোধন ও বিতরণ করে থাকে। অর্থাৎ ঢাকা নগরে কোত্থেকে পানিটা খাচ্ছে? বুড়িগঙ্গার পানিটাকে পরিশোধন করে খাচ্ছে। এই বুড়িগঙ্গার পানি কি
পানি নিজে দূষিত হচ্ছে না, আমরা নিজেরাই দূষিত করছি এবং সেই দূষিত পানি আমরা নিজেরাই খাচ্ছি। তাহলে আমাদের কি করা উচিত? একটু পরিকল্পিতভাবে যদি আমরা পানিটা দূষণ না হয় সেদিকে একটু লক্ষ্য রাখি, তাহলে আমরা নিজেরা পানি নিজেই দূষিত করলাম না, নিজে সেই দূষিত পানি খেতে হলো না, তাই না? এরপর দেখো, ঢাকা শহরে দিনে গড় পড়তা 900 টন বজ্র শহরের নিচু খোলা জায়গায় ফেলা হয়, যেগুলা কি হয় বৃষ্টির পানি বা যে কোনো উপায়ে বুড়িগঙ্গাতে এসে পৌঁছেছে। কর্মবর্তমান যানবাহন প্রতিটি নগরে লক্ষণীয়। যানবাহনের যে ধোঁয়ার সঙ্গে অবাধে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন সীসা, এই লাইনটুকু একটু তোমরা খেয়াল করবে যে যানবাহনের সাথে কি কি বিষাক্ত গ্যাসগুলো বের হয়ে আসতেছে। অ্যাসবেস্টস, পারদ, নিকেল, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত পদার্থ ভেসে বেড়ায়, যার কারণে হাঁপানি, সর্দি, কাশি ও অন্যান্য অ্যালার্জিজনিত রোগের মাত্রা বেড়ে যায়। অপরিকল্পিত নগরায়নে বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি করে। গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষের আগমনের ফলে সৃষ্টি হচ্ছে বস্তি, যার কারণে সৃষ্টি হয় দূষিত পরিবেশ। ক্রমান্বয়ে ব্যাপক এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ে। রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠান, চিত্ত বিনোদনের ব্যবস্থা, সহজলভ্য জ্বালানি, হাটবাজার ইত্যাদি নগরায়নের আবশ্যকীয় উপাদান। এগুলোর কারণে কি হচ্ছে, পরিকল্পনার অভাবে নগরায়ন আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। আমার এই মানব পাঠ করালাম। এখন তোমাদের কাজ হচ্ছে এই 2টি ক্লাসের ভিত্তিতে বইটা খুঁজে বের করবে, বই খুঁজে বের করে তোমাদের ক্লাসের ভিত্তিতে পড়াটা অনুশীলন করবে এবং আগামী সপ্তাহ থেকে ক্লাসে এসে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।